তবে আলিফ ওয়া ইয়া, তবে মূল হিসেবে আলিফকে ধরা হয় না, আলিফ হিসেবে আলিফ মাদ হিসেবে আসে। আপনার ইয়া এবং ওয়া, ওয়া এবং ইয়া এই এই দুইটার যে কোনো একটা উইক লেটার হিসেবে আসতে পারে। বেসিক্যালি আমরা আমাদের মুজাররাতে যে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার অবস্থান জানি, সেই অবস্থানের কোনো একটা বা দুইটা, এক বা একাধিক জায়গায় এই ওয়া বা ইয়া আসতে পারে। এখানে বলা হয়েছে ক্রিয়াগুলোর একটি বা অধিক বর্ণগুলোর স্বরবর্ণ ওয়া অথবা ইয়া হয়, এক্ষেত্রে স্বরবর্ণগুলোকে বলা হবে হরফের ইল্লাত, দুর্বল বর্ণ। যেমন কলা, এখানে আমরা দুইটা হরফ দেখতে পাচ্ছি এবং মাঝখানে একটা আলিফ দাঁড়ায় আছে। বেসিক্যালি এটা ইন্ডিকেট করে আইদার অফ ওয়া অর ইয়া, এর যে কোনো একটা হতে পারে। এটাও একটা বিশেষ লক্ষণীয় বিষয় যে এই ব্যতিক্রম গুলাতে এই যে আমরা ওয়া এবং ইয়ার কথা বলছি, এর কিন্তু রূপ চেঞ্জ হতে পারে। আপনার সরফের যে বিভিন্ন ফরমেশন, সেখানে ওয়া কখনো ইয়া হয়ে যেতে পারে, ওয়া কখনো আলিফ ফর্ম নিতে পারে এবং ইয়াও সেটা নিতে পারে। এই একটা ইন্টারচেঞ্জেবিলিটি এই ব্যতিক্রমের মধ্যে আমরা পাবো। যেমন এখানে আমরা দেখলাম ফলা যে লেখা আছে, ফলা এখানে কিন্তু কফের পরে যে আলিফটা আছে এইটা আমরা বিভিন্ন ফর্মে যখন ফলার ডিটেলটা দেখবো তখন আমরা দেখবো যে এখানে আপনার ওয়া আছে। এরকম ভাবে ওয়াকা, তারপরে হচ্ছে রেদিয়া, রদা, এরকম আছে। আইন এবং লাম ক্রিয়ামূল বর্ণগুলো, আইন এবং লাম ক্রিয়ামূল বর্ণগুলো একই হয়। যেমন এটা একটা সেকেন্ড অপশন, যেটা নাকি আপনার সরফের ব্যতিক্রম হিসেবে এটাও আসতে পারে। প্রথমটা আমরা কি বললাম যে এক বা একাধিক দুর্বল বর্ণ, উইক লেটার যদি চলে আসে সরফের মধ্যে, মুজারাদের কথা আমরা বলতেছি, আমরা এই লেভেলে মাজিক ফিটা নিয়ে স্টাডি করবো না। সো পা কালিমা, আইন কালিমা, লাম কালিমা তিনটার মধ্যে একটা বা দুইটা যদি এই উইক লেটার দুইটার কোনো একটা চলে আসে, তখন এটা একটা ব্যতিক্রম। সেকেন্ড ব্যতিক্রম কি হইতে পারে? পা কালিমা স্ট্রং লেটার থাকলো, তারপরে যে আইন কালিমা এবং লাম কালিমা আছে এই দুটো একই হয়ে গেল, এটাও একটা একটা ব্যতিক্রমের ফর্ম। যেমন এখানে দল্লা, হাক্কা, দন্না, এইভাবে এক্সাম্পল গুলো দেওয়া আছে। আচ্ছা, থার্ড যেটা হইতে পারে সেটা হলো ক্রিয়ামূলের বর্ণগুলোর মধ্যে একটি হামজা থাকে। যেমন আমারা, রা, শাহ, এখানে সবগুলোতেই এই তিনটা এক্সাম্পলের সবগুলোতেই হামজা আছে। প্রথমটা আছে পা কালিমাতে, দ্বিতীয়টা আছে আইন কালিমাতে, শেষেরটা আছে লাম কালিমাতে। তাহলে আমরা মোটামুটি তিনটা ক্যাটাগরি সম্পর্কে জানলাম যেখানে মুজাররাতে আপনার উইক লেটার আসতে পারে। ফলে এটার সলভটা নরমালি আমরা যে মুজাররাদের সলভ করে আসছি তার থেকে ভিন্ন হবে। সরফে ব্যতিক্রম গুলোকে ক্রিয়ামূল্যের স্বরবর্ণগুলোর অবস্থানের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ বিভক্ত করা হয়। কারণ আমরা বললাম যে পজিশন কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। প্রথম ক্যাটাগরিতেই দেখেন যে কোন একটা পজিশনে একটা উইক লেটার আসলো, সেটা যেমন একটা ব্যতিক্রম। আবার একাধিক উইক লেটার এসেও কিন্তু সেটা হতে পারে। এখন সেটা কোন পজিশনে আসছে, কোন কোন পজিশনে আসতেছে তার উপর ডিপেন্ড করে। সেকেন্ডটা মোটামুটি ভাবে একটু ন্যারো করা আছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র ফা কালিমাতে কোনো চেঞ্জ হবে না, স্ট্রং লেটারই থাকবে, কিন্তু আইদার আইন কালিমা অর লাম কালিমা এর বেসিক্যালি এই দুইটা যখন একই হয়ে যায় তখন আইদার অর না, বেসিক্যালি একই হয়ে গেলে আমরা একটা সাদ্দা পাই। এই আচ্ছা, এখন এই ক্লাসিফিকেশনটা কিভাবে করা আছে আমরা জাস্ট ব্রডলি ক্লাসিফিকেশন দেখে যাব, তারপরে আমরা এক একটার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। মিসাল বলা হচ্ছে, মিসাল যখন প্রথম বর্ণটা স্বরবর্ণ, ফা কালিমাটা যখন উইক লেটার তখন, যেমন ওয়াদা, ওয়াজাদা, ওয়ালাদ,
ঠিক আছে, এখানে শুরুতেই একটা কুইক লেটার আছে, ওয়া দিয়ে শুরু হচ্ছে। এই ক্যাটাগরির শব্দগুলো যেগুলো সরফের ব্যতিক্রম কুইক লেটার থাকার কারণে, এই ক্যাটাগরিটার নাম হচ্ছে মিসাল। আচ্ছা, সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আজওয়াফ। এই আজওয়াফ এখানে সব নামটার মধ্যে যেমন মাঝখানে একটা ওয়া আছে, সেরকম এই শব্দগুলোর মধ্যবর্ণ, দ্যাট ইজ আইন কালিমা, আইন কালিমাতে একটা উইকেট থাকবে। যেমন আমরা একটু আগে কলা এটা দেখে আসলাম, কলা, কমা, কানা, তাবা, এগুলো হচ্ছে এক্সাম্পল। এগুলোর ভেতরে আমরা পড়ে যাব। থার্ড ক্যাটাগরি হচ্ছে মুদাফ। এটা আমাদের মুদাফ, মুদাফ ইলাইহির মুদাফ, এটা মুদাফ। ঠিক আছে, এখানে কি হচ্ছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে যে মুদাফটা পরে ডিসকাস করলে ভালো হতো, এটা একটু ভুল হয়েছে, এটা উপরে দিয়ে দেওয়া হয়েছে কি আপনার হুরফু ইল্লা থাকলে তো 4টা ক্যাটাগরি, মিসাল, আজওয়াফ, নাকিস, তারপরে লাফিফ। এই জন্য এটা ডিসকাশনটা পরে করলে ভালো হবে, মাহমুজের আগে করলে ভালো হবে, মাহমুজের সাথে। আমরা ডিসকাস ক্লিয়ার করছি হয়েছে? না, কিন্তু আমরা কিন্তু আমি ডিসকাস ক্লিয়ার করছি হয়েছে না। না, এই যে এখানে লিস্টিং হয়ে দিচ্ছেন আপনি, এই যে বইয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক হয় না, এটা নিচে দেওয়া উচিত ছিল। আপনাদের আপনি যে পরের বইটা আছে ওই বইতে কিন্তু নিচেই আছে। আপনি একটু খেয়াল করেন, আমরা কিন্তু এখানে ডিসকাস করছি না, আমরা জাস্ট ক্লাসগুলোর নাম বলছি। আমরা একটু করে, নামটাই নিচে দিলে ভালো হতো আর কি। আপনি আচ্ছা, একটু ঠিক আছে। খেয়াল করেন, একটু ধৈর্য ধরে দেখেন, আমরা যখন ডিসকাশনে যাচ্ছি তখন দেখেন আমরা কি করব। ঠিক আছে, ওকে। জি। আচ্ছা, মুদাফটা কি? মুদাফটা হচ্ছে এখানে লাম, আইন এবং লাম কালিমা দুইটা একই। একটু আগে আমরা এখানে এক্সাম্পল ক্লাসিফিকেশনে বললাম, দল্লা, হাক্কা, জন্না। ঠিক আছে, এই যে রিপিট হয়, রিপিট হওয়ার যে উইক লেটার রিপিটেশনটাকে আমরা বলতেছি, সরি এখানে উইক লেটার নেই, এখানে হচ্ছে স্ট্রং লেটারই, কিন্তু সেটার রিপিটেশন আছে। এই রিপিটেশন টাইপের যেগুলো, সেগুলো হচ্ছে মুদাফ। ঠিক আছে, ফোর্থ ক্যাটাগরিটা হচ্ছে নাকটিস। নাকটিস হলো যেখানে শেষ বর্ণটা হবে উইক লেটার, যেমন দা, হাদা, রাদিয়া, খসিয়া। আচ্ছা, লাফিফ, লাফিফের দুই রকম আছে, একটা হচ্ছে মাফরুক, একটা হচ্ছে মাকরুম। এখানে মিমটা বাদ দিয়ে যদি আমরা শব্দটা বোঝার চেষ্টা করি, ফারিক, ফারাক, এরকম বাংলায় আমরা ফারাক বলি। আর পরেরটা হচ্ছে কারিন, কারিন হচ্ছে অ্যাসোসিয়েট, সাথে সাথে থাকে, এরকম। ফারিক বোঝা যাচ্ছে যে উইক লেটার দুইটা থাকবে, কিন্তু তারা একসাথে থাকবে না, তাদের মধ্যে একটা ফারাক থাকবে। তাহলে কি হলো? ক্রিয়ামূলের ফা এবং লাম কালিমা হচ্ছে দুইটা শর্ট বর্ণ, মানে হচ্ছে মাঝখানে আইন কালিমা কিন্তু স্ট্রং লেটার, যেমন এখানে পকা, বলিয়া, এরকম। আর লাফিফুল মাকরুন, এই কারিন থেকে মাকরুন, এটা কিন্তু পাশাপাশি থাকবে, দ্যাট ইজ ক্রিয়ামূলের আইন এবং লাম কালিমা দুটি স্বরবর্ণ, তার মানে কুইক লেটার দুইটা পাশাপাশি থাকতেছে, আইন এবং লাম কালিমা। ঠিক আছে, তাহলে তাওয়া, আইয়া, এই দুটো উদাহরণ হচ্ছে মাকরুনের। শেষেরটা হচ্ছে মাহমুদ। মাহমুজ থেকে যেখানে হামজা থাকবে, এটারও উদাহরণ আমরা সেকশনের শুরুতে দেখলাম, আমারা, রা, শা, তারপর হচ্ছে যা। তো এগুলোর মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ লিস্ট আমরা এই সেকশনের শেষের দিকে দিয়ে দিয়েছি। তার আগে আমরা এই ক্লাসিফিকেশন গুলো ডিটেইলে ঢুকবো, যে ব্যতিক্রমটা আসলে কোথায়। আমরা যে মুজারাদের সরফ শিখে আসছি, মিনি সরফের কথাও যদি বলি, সেখানে ব্যতিক্রমটা কোথায়, এটা আমরা একটা একটা করে আলোচনা করব, এবং তারপরে আমরা ওই মাস্টার লিস্টটা দেখে নিব যে আমাদের এই লেভেলে যে শব্দগুলোতে আমাদের জানা প্রয়োজন, যেগুলো আমাদের প্রজেক্টে লাগবে বা আমরা কোরআনীয় বিভিন্ন সময় পাবো, সেই একটা শব্দের মোটামুটি লিস্ট করা আছে। তাইলে ফার্দার যাওয়ার আগে আমাকে বলেন যে এইখানে আমরা এই পর্যন্ত যা কথাবার্তা বললাম, সেখানে কোনো কনফিউশন আছে কিনা।
স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম। জি স্যার এই ওয়ালাইকুম যে আসসালাম। হামজা শেষে আমরা যে বললাম যে হামজা থাকবে। হামজা মানে তো আলিফের উপরে মানে ই জের জবর পেশ যেটাকে বলি আমরা। জি আর জি ১ম এ যেটা স্বরবর্ণ সেখানে মাদের হরফ। এই এই মানে ওই যে ক, লা, ক, মা তো ওটাও তো আলিফ। না ওইটা কিন্তু ওইটা যখন আপনি মাদের আলিফ পাচ্ছেন সেটা মাদের আলিফ, কিন্তু এখানে কিন্তু এই যে কলার মধ্যে কি আছে এটা আমরা ভিতরে ঢুকে দেখতে পাবো। এটার যে বিভিন্ন ফর্ম সেখানে গিয়ে এটা রিভিল হবে। এখানে আসলে এটা হিডেন অবস্থায় আছে। এটা কিন্তু আমরা এখানে আলিফটাকে উইক লেটার হিসেবে বলছি না, ঠিক আছে? এটা আমরা যখন ডিটেইলে যাব তখন ক্লিয়ার হয়ে যাবে। আপনার প্রশ্নটা মনে রাখেন, ইনশাআল্লাহ আমরা সামনে যখন ডিসকাস করব তখন আপনি দেখতে পাবেন, ঠিক আছে? জি স্যার। সো এইখানে এই সেকশন পর্যন্ত আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে আলিফের কাজটা উইক লেটার হিসাবে না। আমরা উইক লেটার হিসেবে যে সরফের ব্যতিক্রম দেখতে পাচ্ছি সেখানে আমরা বলছি যে এইটা আইদার ইয়া অথবা ওয়া, ঠিক আছে? এবং সেটা ইন্টারচেঞ্জেবল। এটা ক্ষেত্র বিশেষে লুকানো থাকতে পারে, যেমন আপনি কলার কথা বললেন এবং সেই ক্ষেত্রে একটা মাদ দিয়ে এটা রিপ্লেস হয়ে যাচ্ছে, অথবা একটা জায়গায় আরেকটা আসতে পারে। এগুলো আমরা দেখব। সোফার যা আছে সেটাতে মোটামুটি এই ধারণাটা নিয়ে আমরা আগাই, প্রয়োজনে এখানে আমরা ফিরে আসতে পারবো। আচ্ছা, এখন কিছু পয়েন্টসকে আলাদাভাবে বলে রাখা হচ্ছে যেগুলো আমাদের মেইন ডিসকাশনে যাওয়ার আগেই আমাদের মাথায় রাখতে হবে। সরফে ব্যতিক্রম বিষয়গুলো সংক্রান্ত বিস্তারিত অধ্যয়নের পূর্বে সরফের স্বরবর্ণ এর ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকা প্রয়োজন। আরবিতে স্বরবর্ণ কিন্তু আলিফ, বিকজ এটা হারাকা। স্বরবর্ণ মানে কি? স্বরবর্ণ মানে হচ্ছে যেটা হারাকা, আ ই উ, ঠিক আছে না? অন্যান্য ভাষায় আরো অনেক কিছু আছে, বাট কথা হচ্ছে এই মানে হারাকা ব্যবহার করে অন্য লেটার গুলো তাদের বিভিন্ন ফর্ম, ঠিক আছে? এটাই হলো স্বরবর্ণের বেসিক। তাইলে আলিফ, আলিফ মাকসুরা, ওয়া, ইয়া এরা হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে শুধু ওয়া এবং ইয়া ক্রিয়ামূলে ব্যবহৃত হতে পারে। আলিফ এবং আলিফ মাকসুরা ক্রিয়ামূলে ব্যবহৃত হয় না। হারাকা হিসেবে ঠিক আছে, এটা স্বরবর্ণ, কিন্তু ক্রিয়ামূলে ওদেরকে দেখা যাবে না। স্বরবর্ণগুলো সম্প্রসারণক্ষম, এক্সপান্সিভ এবং পরস্পরের সাথে স্থান পরিবর্তন করতে পারে। এই কথাটা একটু আগে আমরা বলেছি, বাট আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। একই ধরনের আওয়াজ সাধারণত একই রকম বর্ণকে প্রাধান্য দিয়ে থাকে। মানে হচ্ছে আপনি যদি আ টাইপের আওয়াজ পান তাইলে এটা বেসিক্যালি আলিফ। মানে আ কোত্থেকে আসবে? ফাতাহা থেকে আসবে। কোন একটা স্ট্রং লেটারের সাথে যদি আপনি ফাতাহা দেন তাহলে কিন্তু ওটা আ ফর্মে যাবে। যেমন কাফের সাথে দিলে কা, বা এর সাথে দিলে বা। এই যে আ, এর সাথে এই আলিফ স্বরবর্ণটা ইউজ হয়। একইভাবে আপনার ইয়া হবে কাজটার সাথে, আর ওয়া হবে নাম্বার মধ্যে। এই একটা রিলেশন কিন্তু আছে। এবং এই যে আপনার হারাকা ছাড়া যে লেখাটা, এটা কিন্তু এর বেসিসই। হারাকা ছাড়া যখন লেখা হয় তখন কিন্তু এই ফাতা দাম্মা কাজটা এগুলো থাকছে না, কিন্তু আলিফ, ইয়া, ওয়াও থাকে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট পেজে যাই। এখন আমরা ফার্স্ট ক্যাটাগরিটা শুরু করলাম, মিসাল। মিসালের ক্ষেত্রে কি ব্যতিক্রম আছে সেটা আমরা দেখব। তো ডেফিনেশনটা আরো একবার দেওয়া হয়েছে। সরফের প্রথম ব্যতিক্রম শ্রেণী যা আমরা শিখবো তা হলো মিসাল। সরফের এর অর্থ দাঁড়ায় যে ক্রিয়ামূলের প্রথম বর্ণ ফা কালিমা, ফা কালিমা আইদার ওয়া অথবা ইয়া, ঠিক আছে? এইটা যখন হয় এই ক্যাটাগরিটাকে আমরা বলছি মিসাল। আচ্ছা, প্রথমে মুজাররাদ আর পরে মাজিদ ফি এর কিছু উদাহরণ আলোচনা করা হবে, যদিও আমরা এই লেভেলের জন্য মুজাররাদেই কনসেন্ট্রেট করব। আচ্ছা, মুজাররাদের প্রথম বর্ণটি যখন স্বরবর্ণ ওয়াও যখন হবে, ব্যতিক্রমগুলো আমরা আলাদা করার চেষ্টা করব। অতীতকালে স্বাভাবিক ছকের মতো এর কোনো বিশেষ প্রভাব নেই। তার মানে নরমাল সরফে আমরা যা শিখে আসছি মাদির জন্য উটি থাকবে,
মুদারের জন্য সবগুলো শব্দ থেকে সর্বর্ণটা বাদ করে যাবে, ঠিক আছে? মানে এখানে তো সর্বর্ণটা রুটের একটা অংশ, মুজারাদের একটা মেম্বার, কিন্তু মুজারাদে যে আমরা সর্ফ করি, সেই সর্ফে মুদারে করার সময় এই উইক লেটার যেটা আছে সেটা থাকবে না, ড্রপ হয়ে যাবে। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। দ্বিতীয় বর্ণে হরকত বাব অনুসারে হবে, যা অভিধান থেকে জানা যাবে। সো আইন কালিমাতে কোন হারাকা আসবে সেটা আমরা মোটামুটি ভাবে ডিকশনারি থেকে শিখে নিব, এবং ওটা আমাদেরকে মনে রাখতে হবে। সব সময় ন্যূনতম দুটি মাসদার, মানে তার বেশি মাসদারও থাকতে পারে, অ্যাটলিস্ট দুইটা মাসদার থাকবে, যার মধ্যে একটি ইলাতান প্যাটার্নে হবে, অন্য আরেকটা প্যাটার্নও থাকবে, সেটার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, বিভিন্নটা বিভিন্ন রকম হবে, ওটাও ডিকশনারি থেকে আসবে, বাট দেখতে দেখতে আমাদের মোটামুটি অভ্যাস হবে। আদেশ এবং নিষেধবাচক ক্রিয়া শব্দগুলো থেকে সর্বর্ণ বাদ করে, এটা খুব লজিক্যাল, কারণ হচ্ছে উদারের ক্ষেত্রে আমরা যে কথাটা বললাম সেটা এখানে অ্যাপ্লাই হবে ন্যাচারালি, বিকজ আমর নাহি ফর্ম হয় কিন্তু মুদারে থেকে। সো ব্যতিক্রম আমরা কি পেলাম? ব্যতিক্রম পেলাম দুইটা মূলত, একটা হচ্ছে মুদারে এবং তার থেকে তৈরি আমর নাহিতে উইক লেটারটা দেখা যাবে না, ওটা ড্রপ হয়ে যাবে, নাম্বার ওয়ান ব্যতিক্রম, এক্সেপশন। সেকেন্ড হলো মাসদার মিনিমাম দুটো থাকবে, আরো বেশি থাকতে পারে। আমরা মিসালের ক্ষেত্রে যেখানে প্রথমে ওয়াও আছে সেখানে এটা এই রুলগুলা বললাম। এখন আমরা দেখি কেমনে এটা কাজ করে। যেমন এখানে দরাবা বাব থেকে ওয়া আইন দা, দাল, ওয়া আইন দাল, এই ওয়াদা প্রতিজ্ঞা করা, টু প্রমিস, এই শব্দটা নিয়ে আমরা সলভ করার চেষ্টা করি। শ্রেণীর নাম মিসাল, এখানে সবগুলোই মিসাল, বিকজ আমরা ওই ক্যাটাগরিটা নিয়ে কথা বলতেছি এই মুহূর্তে। সো মাদিটা আমরা কি বলেছি? মাদিতে কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে? তাইলে মাদির যেটা স্ট্রাকচার সেটাই, তিনটাই আপনার কি বলে, শেষে আপনার ফাতা থাকতেছে, রাইট? আর মাঝখানে কি হচ্ছে সেটা কিন্তু আমরা একটু আগে বললাম যে এটা কিন্তু বাব অনুসারে হবে, ওয়াদা, ওয়াকা, ওয়ারিসা, এরকম ভাবে মাদি। মুদারিতে কি আছে? মুদারিতে আমরা বললাম যে এর উইক লেটার যেটা আছে, যে ওয়াওটা আছে, এখানে তিনটাতে ওয়াও আছে, এই ওয়াওটা থাকবে না। মুদারি করার জন্য যে ইঞ্জিনের ইয়া লাগে সেই ইয়া আসবে, কিন্তু ওয়াও ড্রপ হয়ে যাবে। ওয়াও ড্রপ হয়ে ইয়ার সাথে কি হলো, বাকি দুইটা হরফ যা আছে সেটাকে এই স্ট্রাকচারে ইয়া ইদু, ইয়া কাউ, ইয়া রিসু, ঠিক আছে? সো আমরা ন্যারেশনে যে রুল বলেছি তার সাথে এক্সাম্পল মিলালে এখন আপনি বলতে পারবেন যে ওটা আসলে কি মিন করা হয়েছে। আচ্ছা, আমর কি হচ্ছে? ঈদ, কা, রিস, হ্যাঁ, এখানেও কিন্তু ওয়াও নাই, এবং এটা স্বাভাবিক, বিকজ উদারের থেকে কিন্তু এই আমর নাহিগুলা তৈরি হয়। আচ্ছা, এখন আসেন ইসম ফাইল। ইসম ফাইল এখানে কিন্তু কোনো ড্রপ কিছু নাই, ওয়াও ফিরে আসছে, ওয়াইদু, ওয়াকিউ, ওয়ারিসু। আচ্ছা, আর ইসম মাফউল, মাউউদ, মাউকুন, মাউরুসুন, এগুলো নরমাল স্ট্রাকচার। আর মাজদারে কি হলো? মাজদারে দেখেন দুইটা এক্সাম্পলে দুইটা করে আছে, থার্ডটাতে তিনটা আছে। এটি আমাদের রুলে বলা হয়েছিল যে মাজদার মিনিমাম দুইটা থাকবে, বেশি থাকতে পারে, এবং এই দুইটা থাকুক বেশি থাকুক যাই থাকুক তার মধ্যে এই যে ইলাতান ফর্মে একটা থাকবে। যেমন এখানে ওয়াদা, ইয়াইদু, এই স্ট্রাকচারে আপনার মাজদার আসতেছে ওয়াদান, ওয়াইদাতান, এই যে সেকেন্ডটা আসলো ইদাতান, এটাই হলো ইলাতান ফর্মের মাজদার। এখানে ওয়াটা বেসিক্যালি এখানে আত্ম বুঝাইছে দুইটা মাজদার আছে বলে। একইভাবে উকুয়ান এবং
কিয়াতান, এই কিয়াতান হচ্ছে ইলাতান ফর্মের আপনার মাসদার। আর এখানে আছে তিনটা, রাসাতান, মিরাতান, রিসাতান। এই রিসাতানটা হচ্ছে আমাদের ইলাতান ফর্ম। তাইলে আমরা এই ব্যতিক্রমের নিয়মগুলো যা ন্যারেট করলাম আর যা এক্সাম্পল এখানে আলোচনা করলাম, এটা ক্লিয়ার কিনা? দ্বিতীয়টার মধ্যে ফসলুদ্দিন ভাই ওয়াজাদা লেখা কেন? দাঁড়ান দেখি ক্রিয়া কোনটা? মনটা ওয়াজাদা লেখা, ওয়াকা হবে তো। এখানে টাইপিং এরর আছে। ওয়া, কফ আর আইন। রাইট রাইট, ওয়া, ওয়া কফ, কফ আইন, আইন। ওয়াকা। জি, জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি তো আগে এত মনোযোগ দিয়ে খেয়াল করি নাই, এখন একটু প্রশ্ন আসছে মনে মনে, ওইটা একটু জানতে চাচ্ছি। এটা হলো ওই যে হরফ, আরবিতে হরফ আর হরকত। হরকত তো আমরা জানি যে জবর, জের, পেশ বা ওই দম্মা, ফাতা, কাসরা যেভাবে বলি না কেন ওইটা। আর এই হরফ হলো তো আলিফ, বা, তা এগুলা। এখন আমার জানার বিষয় হলো আলিফ, ওয়াও, ইয়া, এটাকে কি আমি হরফের আওতায় ধরবো না হরকতের আওতায় ধরবো, বা কখন হরফের আওতায় ধরবো কখন হরকতের আওতায় ধরবো, এটা আমি একটু কনফিউজ। কারণ ওই খারা জবর, খারাজের উল্টা পেশ, এটা তো দেখা যাচ্ছে যে এটা কি হরকত হিসেবে ধরবো নাকি হরফ হিসেবে ধরবো। কলা, ওই যে মাঝে মাঝে কর সাথে আলিফ দিয়ে লেখে, আবার কর উপরে খারা জবর দিয়ে লেখে, ডিফারেন্সটা বুঝতে পারছি না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তরে হরফ, এগুলো সবই হরফ, ঠিক আছে। কিন্তু আপনি ধরেন বাংলা হরফ বা আর ইংলিশ হরফ, এগুলোতে তো আমরা বাংলায় কি বলি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে না? হ্যাঁ, আবার জি জি ইংরেজিতে ভাওয়েলস কনসোনেন্টস আছে না? জি জি আচ্ছা, তাহলে এখানে আপনার প্রশ্নের এই সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে যখন নাকি আপনি হরফগুলোর মধ্যে ভাওয়েলস খুঁজবেন, স্বরবর্ণ খুঁজবেন, সেটা হলো এই তিনটা, আলিফ, ওয়াও, ওয়াও, ইয়া। ইয়া, ঠিক আছে। এই তিনটা হচ্ছে স্বরবর্ণ আর আরবিতে, যেখানে ইংরেজিতে 5টা আছে, বাংলায় তো অনেকগুলো আছে, এবং কয়টা আছে সেটাও বলা মুশকিল, কারণ বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম আছে। এমন কিছু আমরা ছোটবেলায় পড়ছি যেগুলো এখন আর দেখা যায় না। যাই হোক, ওই ডিটেলটা আমাদের দরকার নেই। কথা হচ্ছে আরবিতে স্বরবর্ণ 3টা, রাইট? এখন হচ্ছে নোটেশন। আপনি এই স্বরবর্ণকে বাংলায় কি করেন? ইংরেজিতে সুবিধা আছে, যা আছে সব পাশাপাশি বসে যায়, রাইট? জি জি কোনো কনজাংশন নেই। কিন্তু বাংলায় কনজাংশন আছে। তো বাংলাটা আমরা নিচ্ছি কিসের জন্য? কারণ আরবিতেও কনজাংশন আছে। তো বিভিন্ন ধরনের নোটেশন আছে। একটা শব্দকে আপনি কিভাবে উচ্চারণ করবেন, এইটা বিভিন্ন ভাবে এক্সপ্রেস করা হয়। তার কয়েকটা এক্সাম্পল আপনার প্রশ্নের মধ্যে আপনি বললেন, খাড়া জবর, উল্টা পেশ, এই যে কথাগুলো বললেন না, এইগুলা হচ্ছে মাদেরই একটা নোটেশন। আসলে এখানে মাদ বলতে চাচ্ছে এটাকে এক আলিফ টান হবে, এই এক আলিফ টানটাকেই আপনি খাড়া দিয়ে লিখলে বুঝতে হবে যে এটা আসলে এক আলিফ টান। আপনি উল্টা পেশ করলে সেটাও এক আলিফ টান, এইভাবে করে, ঠিক আছে। আর আপনার প্রশ্নে আর কিছু বাকি ছিল যেটা আমি হ্যাঁ, ওটা answer করি। শেষের এটা হলো যে এই যে খারা জবর, খারাজের উল্টা পেশ, বা এই যে হুম, কেউ কেউ বলে ওই যে আলিফ সগিরা, ও হুম, ইয়া সগিরা, হ্যাঁ, ওয়াও সগিরা, সবই হুম, বুঝলাম, ওটা অ্যারাবিক আরব দেশের স্ট্যান্ডার্ডে। হুম। এগুলা কি কি আমি হরকতের অংশ ধরবো নাকি হরফের অংশ ধরবো, এটাই তো আমি অনেক সময় কনফিউজ। না, এগুলো তো হরফ থেকেই আসছে, কিন্তু এখানে নোটেশন হিসেবে হরকত। হরকত জিনিসটা তার কিছুই না, আপনার বেসিক্যালি যে স্বরধ্বনি, যেটা একটা সিলেবল, একটা স্বরধ্বনি যে জিনিসটা, এই স্বরধ্বনিটাকে আপনি বাংলায় কি করতেছেন বলেন? আপনি কয়ের সাথে স্বরধ্বনি, আপনি কি সরেয়া লিখবেন? আপনি সরেয়া লিখবেন না। কয়ের পরে একটা 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 কি বলে এটাকে, একটা দাগ আমরা যেটা দিই, এটা হলো আকার। আকার দিই, তাই না? বাংলায় যখন আমরা বলি, আমরা বলি আকার। এই আকারটা কি? এই আকারটা হচ্ছে স্বরধ্বনির একটা চিহ্ন। এটা আসছে কোত্থেকে? আসছে ওই স্বরবর্ণ থেকে। যে স্বরবর্ণটা আছে, ওই স্বরবর্ণটা কয়ের পরে বসে এটাকে কা করেছে। এটা লিখবেন কেমনে? রিডার বুঝবে কেমনে? লেখক এবং পাঠক দুজনেরই বোঝার সুবিধার জন্য নোটেশনটা হইলো কয়ের পরে একটা আকার। এখানে আমরা সরেয়া কখনোই লিখি না। তাইলে বেসিক্যালি কিন্তু এটা স্বরবর্ণটা ব্যবহৃত হচ্ছে নোটেশন ফর্মে, মানে হচ্ছে এটা একটা চিহ্ন, যেটা দিয়ে আমরা বুঝতে পারি এখানে স্বরবর্ণটা আছে, স্বরধ্বনিটা যাতে আমরা ব্যবহার করতে পারি। এখানেও তাই, এখানেও তাই। আপনার আলিফ এবং
ওয়া, ইয়া এগুলো হচ্ছে স্বরবর্ণ, মানে হচ্ছে এগুলা শব্দের মধ্যে স্বরধ্বনি দিবে। স্বরধ্বনিটা আপনি কি দিয়ে প্রকাশ করবেন? ভিন্ন ভিন্ন নোটেশন আছে। তার মধ্যে আপনার মাদের হরফ দেওয়া যায়, যেমন আলিফ, ইয়া, ওয়া, মাদের হরফ হিসেবে দেওয়া যায়, অথবা আপনি হারাকার মধ্যে যেরকম বললেন সেরকমটাও দেওয়া যায়। ঠিক আছে? ফাতা এখন স্যার আমার কনফিউশন রাইজ করছে, আমি স্যার তাহলে কাইন্ডলি পুরাটাই বলি। সূরা যুকরব একটা সূরা আছে 43 নম্বর সূরা। জি, জাস্ট আমি একবার রেফারেন্স দিয়ে বলতে পারবো। 43 নম্বর সূরা, এই যে আয়াত নাম্বার হলো এই 24 আর 26, 24 আর 26। দাঁড়ান হ্যাঁ, রেফারেন্সে গেলে জিনিসটা দাঁড়ান প্রশ্নটা দাঁড়ান স্পষ্ট হবে। দাঁড়ান দাঁড়ান রে ভাই, একটু দাঁড়ান। জি জি স্যার, জি স্যার। জুমারে বলতেছেন নাকি যুকর বলছেন? যুকরব 43, 43 সূরা 43। জি জি। আয়াত কত? আয়াত হলো প্রথমে 26-এ গেলে ভালো হবে, তারপর 24-এ, দুই দিকে কাছাকাছি আয়াত। জি। আচ্ছা, ওয়াইদ ক্বালা 26-এ হলো ইব্রাহিমু লি জি। এক মিনিট একটা আয়াত পড়ি। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন। জি স্যার। হ্যাঁ বলেন। অনুবাদে আপাতত যাচ্ছি না, অনুবাদ স্যার কম বেশি আমরা কেউ বেশি কেউ একটা মোটামুটি মিডিয়াম লেভেলে বুঝি। আর একটা হলো 24-এ একটু দেখি স্যার, 24 এখানেই আছে, হ্যাঁ এখানেই আছে। এই হচ্ছে এটা কত দেখলাম না, এটা তো আমি কত আয়াত আছে? 26-এ ছিলাম না? 26, হ্যাঁ এটা 20, এই যে 24 হলো এইটা, 24, এই হ্যাঁ যে হ্যাঁ এইটা 24 না, হ্যাঁ না, এটা আগেরটা, এই যে এইটা কলা হ্যাঁ কলা কলা আওয়ালাও আওয়ালাও, হ্যাঁ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি। তারপরে এটা কি আছে? আবাআকুম ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। এই হলো 24। যাক মাশাআল্লাহ। এখানে এটা আমি চেক করি নাই, এটা এখানে আসাতে আর একটু ভালো হয়েছে। এখানে কিন্তু দুই দুই আয়াতের কলাটা একই স্টাইলে লিখেছে, কিন্তু আপনার কিছু কিছু জায়গায় এই 24 নম্বর আয়াতের কলাটা কফ আর লাম লিখছে, এই আলিফটা কিন্তু খাড়া জবর হিসেবে লিখছে। হ্যাঁ, ওই তো বললাম নোটেশন। আপনাকে আমি বললাম না বাংলার উদাহরণ দিয়ে, আপনি যখন মনে করেন যে কাক, কাক এই শব্দটা বাংলায় লিখতেছেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ এখানে ব্যঞ্জন বর্ণ ক, ঠিক আছে। এখন ক এর সাথে আপনি স্বরধ্বনি কি দিবেন? একটা সরেয়া কিন্তু একটা স্বরবর্ণ, তাই না? এই সরেয়াটা কিন্তু আপনি ওখানে লিখতেছেন না, ক এর পরে কিন্তু সরেয়া লিখতেছেন না, আপনি কি লিখতেছেন? একটা আকার দিচ্ছেন। আকারটা কিন্তু একটা চিহ্ন, যেটা ওই স্বরধ্বনিকে প্রকাশ করে। বেসিক্যালি স্বরবর্ণটা যে কাজটা করতো, ব্যঞ্জন বর্ণকে একটা স্বরধ্বনিতে রূপান্তরিত করতেছে, ঠিক আছে না? সো এখানে আপনার এই কলা, এখানে কফের পরে আলিফ মাদ হিসেবে দেওয়া হয়েছে। তার মানে এখানে হরকত যেটা আছে আপনার ফাতা, ফাতার জন্য যে কফটা কি হইলো? কা হয়ে গেল। কফটা কা হয়ে গেল এই স্বরধ্বনির কারণে। আর আলিফ মাত্রা কি করলো? এটাকে এক আলিফ টানলো, মানে ক হয়ে গেল, কলা। এই তো এখন আপনি বলতেছেন অন্য কোন প্রিন্টে এরকমটা আছে, আপনি দেখেছেন যে খাড়া জবর দিয়েছে। খাড়া হ্যাঁ জবর আমার দিলে কাছে আছে, সৌদি প্রিন্টের না একটা বুঝতে হার্ড কপি পেরেছি, আছে। আপনি শুনেন না আমার কথাটা, আপনার কথা তো আমি বুঝতে পেরেছি, আমার উত্তরটা আপনি একটু মন দিয়ে শোনেন। সেটা হচ্ছে ওইখানে কি করবে? ওইখানে আপনি এই ফাতাটাকে এরকম ফাতা না দিয়ে খাড়া ফাতা দিবে। খাড়া ফাতা দিলে আপনার এই আলিফটা লাগবে না, বিকজ এটাই একটা নোটেশন। আপনি যখন খাড়া ফাতা দিলেন, দ্যাট ইনক্লুডস বোথ, আপনার স্বরধ্বনিটাও থাকবে প্লাস এই টানটাও থাকবে। ওইটি হচ্ছে খাড়া জবর। সেক্ষেত্রে স্যার আমার একটা প্রশ্ন আছে।
জি বলেন। যদিও জিনিসটা করা ঠিক না, কিন্তু তারপরে আমার ক্লারিফিকেশনের জন্য আমার এটা দরকার ছিল। সেটা জি হলো বলেন বলেন। যদি আমি 26 নম্বরের কলাটা আলিফ দিয়ে ওইভাবে লিখি, আর এখানে যদি 24 নম্বর আয়াতের প্রথম শব্দ কলাটার ইয়েটা খাড়া জবর দিয়ে লিখি, হ্যাঁ তাহলে আমি যতটুকু এই পর্যন্ত আমার নলেজে আসছে সেটা হলো খাড়া জবরটা কিন্তু হরকতের অংশ, হরফের অংশ নয়। আর যখনই আমি এইভাবে কফের সাথে আলিফ দিয়ে 24 নম্বর আয়াতে এখন যে স্টাইলে লিখতেছি, এটা কিন্তু আমাকে ইন্ডিকেট করতেছে যে এটা হরফের অংশ, হরকতের অংশ নয়। তাহলে তো এটা কনফিউজড হয়ে গেল। না, এটা আপনার হলো আমার কনফিউজ। কোশ্চেন। আমার প্রশ্ন আপনাকে বলেন, উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই যে দুইটা নোটেশন কথা বললেন, সেই দুইটা নোটেশনে আপনার তাজবিদ পড়া কি ভিন্ন হবে? হ্যাঁ, না তাজবিদ পড়া ভিন্ন হবে না, কিন্তু হরফ আর হরকতের সাথে কনফিউশন হয়ে যাচ্ছে। জিনিসটা স্যার খেয়াল করেন। তাহলে আমি সংজ্ঞা পড়ে আমার লাভ হইলো কি? আমি হরফ আর হরকত যে আলাদাভাবে পড়লাম। ওয়ালাইকুম আসসালাম। একটু একটু কি আমি ইন্টারফেয়ার করতে পারি নাকি? হ্যাঁ, বললে ভালো হয় স্যার। মাহমুদুল কবির স্যার বলুন। না, বললে ভালো হতো কি যে ফজলে আলাই ভাই, যে কাসুল মতিন ভাই যে বলছেন, দিস ইজ এক্স্যাক্টলি দ্যাট। ওই যে আপনি যেটা পড়ছেন আমার কাছেও আছে, আমি সৌদি প্রিন্টেই পড়ি। হ্যাঁ, আমি সৌদি প্রিন্টেই পড়ি কোরআন শরীফ সবসময়। তো আপনার ওই দুইটার মধ্যে তাজবিদের নিয়ম অনুযায়ী এবং সংজ্ঞা অনুযায়ী দের ইজ নো ডিফারেন্স। ওই যে উনি যেটা আমার বলছেন, প্রশ্নটা স্যার কাইন্ডলি তাহলে ওই যে কাইন্ডলি একটু ক্লারিফাই করলে একটু উপকৃত হই। মানে আমার সন্দেহটা গেল না, হরফ আর হরকত তো তাহলে মিক্সড হয়ে গেল, এটা যেটা তো কোনোভাবেই সম্ভব না না। না 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 না, মিক্সের কোনো ব্যাপার না। শুনেন, আলিফকে বলা হয় আলিফ আল মুনকালাবা। ইনকালাবা শব্দের অর্থ উল্টাপাল্টা হওয়া। আলিফ আল মুনকালাবা, অনেকে বলে আলিফ বলতে কোনো শব্দ হরফই নাই। দেখ স্যার, আর গেলাম না স্যার, এটা কোরআনের জিনিস, এটা প্রশ্ন করতে হলো আগে আপনাকে, ওই সেটা ইমান নিয়ে চলতে হবে। আমি জাস্ট আমার কোশ্চেনটা আমি থ্রো করলাম, কাইন্ডলি স্যার আমার পারলে পরে ক্লিয়ার করে। এক মিনিট স্যারের ক্লাসে ইন্টারাপ্ট হচ্ছে। হ্যাঁ না, কন্টিনিউ করেন। আমি যেটা বলছি সেটা হলো আপনার ওই আপনার আলিফ দিয়ে লেখেন আর এই যে খাড়া জবর দিয়ে লেখেন, সেম। আপনি যে সংজ্ঞায় পড়ে থাকেন এটা সেম। সেম, কিন্তু হরফ আর হরকতের ইয়াতে ডেফিনেশনে কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে, কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে। ওইটা ওইটা আমাকে একটু, আপনি ডেফিনেশন আমাকে একটু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন, আমি দেখবো এটা। ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে, এটা শেষ, এটা নিয়ে স্যার আর আলাপ করাটা সময় নষ্ট হবে না, সময় নষ্ট না, ঠিক আছে। আপনার কোয়েরি আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। আচ্ছা, এখন আসেন আমরা কোথায় ছিলাম, পিডিএফ এ ফেরত যাই। রাইট, তাহলে আমাদের যারা রেগুলার স্টুডেন্ট আছেন তারা এই মিসালটা কেমন বুঝলেন আমাকে একটু বলেন। আমরা কিছু ব্যতিক্রমের রুল এবং যেগুলোর ব্যতিক্রম নাই সেগুলো রুলের মধ্যে মেনশন করা আছে, ওটাকে মিলিয়ে কিন্তু এক্সাম্পল দেখলাম। রাইট, এখন এখানে কোনো প্রশ্ন আছে কিনা? এইটা ক্লিয়ার হয়ে গেলে পরের গুলা কিন্তু আপনার রিলেটিভলি ইজি। স্যার বক্সের ওখানে দুইটা ডিভিশন করছে কেন? উপরে একটা ওয়াদা একটা বক্সের মধ্যে করছে, আবার নিচে দুইটা আবার আলাদা বক্স করছে। এটার কারণ কি? দুইটার কি আলাদা কোনো? এটার কারণ হলো আপনার এখানে বাব উল্লেখ করেছে, পরের গুলার বাব উল্লেখ করে নাই। একসাথে করলে কিন্তু আপনি যেমন ধরেন এই যে ওয়ারিসা, ওয়ারিসা কিন্তু আপনার এই একই বাবের না, যার জন্য এখানে ওই জিনিসটা একটু আলাদা দেখিয়েছে, বাবটার উল্লেখ করেন। এটা পরে আমরা যখন রেফারেন্সে যাব আমরা জাস্ট একটা গ্লিমস দেখাই দেই, তাহলে আপনার সুবিধা হবে। এই যে পরে আমাদের এগুলা আছে রেফারেন্স টেবিল, এই যে বহুল ব্যবহৃত ব্যতিক্রম সব শব্দের মিনি সব টেবিল। এখানে যেমন ধরেন আপনার মিসাল গ্রুপের জন্য সবগুলো একসাথেই দেওয়া আছে, কোনো পার্থক্য এখানে করা হয়নি। তারপরে যেমন আজওয়াফের 3টা দেওয়া আছে, তারপরে নাকিসের 3টা দেওয়া আছে। এইভাবে করে মাফরুকের 2টা, মাকরুনের 1টা, মুদাফের 2টা, মাহমুদের 1টা, এইভাবে করে করে দেওয়া আছে। ঠিক আছে, সো বেসিক্যালি ওই ডিভিশনটা আসছে ওখান থেকে। ঠিক আছে, আর কোনো কনফিউশন? তাহলে আমরা নেক্সট পার্টটাতে যাই, সেটা হইল আজওয়াফ। হ্যাঁ, আজওয়াফ হচ্ছে আপনার মাঝখানে উইক লেটার। সরফের দ্বিতীয় ব্যতিক্রম শ্রেণী যে আমরা শিখবো তা হলো আজওয়াফ। এখানে জুফ এর ক্রিয়ামূলটি
একটি ভেতরের গর্ত বা কেন্দ্র নির্দেশ করে। যেমন জিম হচ্ছে ফা কালিমা, তারপরে একটা আপনার ওয়াও আছে, শেষে পা আছে, ঠিক আছে। সো এই মাঝখানে একটা ডিপ উইক একটা লেটার দিয়ে একটা গর্তের মানে সেন্স আমাদেরকে দিচ্ছে। ফলে যে শব্দটি আজওয়াফ তার কেন্দ্র একটি স্বরবর্ণ রয়েছে, কেন্দ্রে একটি স্বরবর্ণ রয়েছে। এক্ষেত্রে ক্রিয়ামূলের মধ্যবর্ণটি আইন কালিমা হবে ওয়া অথবা ইয়া। যখন মধ্যবর্ণটি ওয়া তখন ব্যতিক্রমটিকে বলা হয় আজওয়াফ ওয়াও, আর যখন নাকি ইয়া থাকে তখন আজওয়াফ ইয়াই। তার মানে ওয়া দিয়ে আজওয়াফ হতে পারে, ইয়া দিয়ে আজওয়াফ হতে পারে। সোজা কথা, মাঝখানে দ্যাট ইজ আমাদের আইন কালিমাটা আইদার অফ দিস টু উইক লেটার্স, যে ওয়া হবে অথবা ইয়া হবে। এখন আসেন আমরা এই আজওয়াফের জন্য রুল কি হবে সেটা দেখি। মাদির জন্য সবসময় মধ্যবর্ণটি হবে আলিফ। এই যে দেখেন, হ্যাঁ, কলা আমরা শুরু থেকে যেটা দেখে আসছি, এখানে কিন্তু আসলে কি আছে সেটার চেহারা আমরা দেখব কখন। এই যে কলা ইয়াকুলু, যখন এই স্ট্রাকচারে সে কি নিয়েছে, দাম্মা নিয়েছে। দাম্মা নিলে আমরা ইন্ট্রোডাক্টরি কমেন্টগুলোর মধ্যে বলেছিলাম যে মিলিয়ে, হারাকার সাথে মিলিয়ে কিন্তু হরফ আসবে, তার মানে দাম্মার সাথে ওয়াও আসবে, ইয়াকুলু। তাইলে এখন কিন্তু রিভিল হয়ে গেল উইক লেটারটা এখানে কি আছে, ঠিক আছে। তাইলে অতীতকাল মাদির জন্য কথা হচ্ছে মধ্যবর্ণটা হিডেন থাকবে, এটা আলিফ দিয়ে রিপ্রেজেন্টেড হবে। আলিফটা এখানে সর্বর্ণ নয়, উইক লেটার নয়, এটা রিপ্লেস করছে উইক লেটারটাকে। এটা হচ্ছে মাদির জন্য আজওয়াফের রুল। উদারের জন্য মধ্যবর্ণে যে কোনো স্বরবর্ণ থাকতে পারে এবং বাব অনুসারে এটা হবে। তার মানে হচ্ছে যেটা বললাম, দাম্মার কারণে এটা ওয়া, কাসরা হইলে এটা ইয়া, কারণ বাব তো এই হারাকাটাকে ডিকটেট করে, তাই না। ফাতাহা, নাসরা, দরাবা, সামিয়া, এইভাবে করে আপনি বিভিন্ন বাবে কিন্তু আইন কালিমাকে বিভিন্ন হারাকায় পাচ্ছেন। সো ওই হারাকার সাথে ম্যাচ করে আপনার বর্ণটা আসবে। দাম্মা হইলে ওয়া আসবে, কাসরা হইলে ইয়া আসবে, ঠিক আছে। আচ্ছা, মাজদারের ক্ষেত্রে আমরা মিসালে একটা রুল বলেছি, কিন্তু এখানে আমরা কোনো রুল বলতে পারবো না। এটা এমন ডাইভার্স যে এটা ডিকশনারি থেকে নিতে হবে, কোনো রুলে পড়বে না। ইসম ফাইল এই সর্বর্ণটি হামজা দিয়ে রিপ্লেস হয়ে যাবে এবং প্যাটার্নটা হবে, এটা খেয়াল করা হবে, প্যাটার্নটা হবে। এবং এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গায় প্যাটার্ন দেখব। এটা হবে কি, ইসম ফাইলটা হবে ফাইলুন। এই যে ইসম ফাইল কথাটা যেরকম সেরকম ফাইলুন, ঠিক আছে। তাইলে আপনার এই যে ফাদা, কলা, what is the meaning of the masdar of the verb wada? What is the difference between idat and iddat in Surah Baqarah, which I know means to prepare? আচ্ছা, এটা আমরা একটু সেপারেটলি দেখি, আমি একটু কপি করে রাখি so that I can answer you later. কপি হচ্ছে না, আরে দেখবো পরে। বলেছেন what is the meaning of masdar of the verb wa'ada, what is the difference between idat and iddat? রাইট, তাহলে আমরা আজওয়াফের রুলগুলো দেখছিলাম। ইসম ফাইল হবে ফাইলুন প্যাটার্নে এবং এখানে হামজা চলে আসছে।
আইন কালিমাতে যে উইক লেটারটা এখানে ছিল সেটা রিপ্লেস হয়ে হামজা চলে আসছে। সো ফাদা ইয়াফুদু এটা হয়ে গেছে ফাইলুন, ক্বালা ইয়াকুলু ক্বাইলুন, নামা ইয়ানামু নাইমুন। সো এই প্যাটার্নে আপনার ইসম ফাইল আসতেছে। সো মাফুলটা কি হবে? আওয়াজ হবে মাফুলু, মাফুলু, তাহলে অথবা মাফিলু, তার মানে হচ্ছে উইক লেটার থাকবে এবং সেই উইক লেটার অনুযায়ী হারাকাটা আসবে। ঠিক আছে? ওয়া থাকলে দাম্মা দিয়ে আসবে, ইয়া থাকলে কাসরা দিয়ে আসবে, যা নির্ভর করবে ক্রিয়ামূলের ব্যবহৃত সর্বনের উপর। সো মাকুলুন, মাখুফুন, মাবিউন, এইভাবে করে ইসম মাফুল। আর লাইন টেস্ট করার সময় মাসজুম এখানে কি করতে হবে? দুইটা সুকুন পাশাপাশি হয়ে যাচ্ছে, তাহলে কি করবে? যেমন এখানে ইলতিকাউ আস-সাকিনাতি, সাকিনানি, সাকিনাইনি, দুইটা সাকিনা পাশাপাশি, সুকুন, দুটো সুকুন পাশাপাশি, তখন এই সুকুন সহ সর্বনামটি বাদ যাবে। এই প্রভাব অনুসারে আদেশ এবং নিষেধ ফিলগুলো গঠিত হবে। তার এক্সাম্পল এখানে দেওয়া আছে। আসসালামু আলাইকুম খসরুল মতিন ভাই। জি, ওয়ালাইকুম সালাম। সরি একটু হ্যাঁ। আপনার ওই যে আবুল কালাম আজাদ ভাই ঢোকার চেষ্টা করেছে অনেকক্ষণ থেকে, আমাকে ফোন দিয়েছে 2 বার, বলে যে আমি ও। তো বলতেছে উই লেট ইউ ইন, আমাকে ঢুকতে পারছি না, একটু বলেন। ও আচ্ছা, এইটা তো একটা অ্যাডমিন নোটিস এখানে থাকার কথা ছিল, দেখতে পাচ্ছি না। দাঁড়ান একটা মিনিট, পাই কিনা। এর আগে তো ওয়েটিং রুম আমি দেখতে পাচ্ছিলাম। Enable annotation for others, hide names and annotations, hide floating meeting control, share sound, optimize। পাচ্ছি না, উনি কি এখনো আছেন কিউতে? আচ্ছা, ফজলে ইলাহি ভাই হ্যান্ড রেজ করেছেন, এটাকে এখন রেজ করলেন নাকি আগের করা? এটা আমি তো ওয়েটিং এ দেখতে পাচ্ছি না, লিস্ট তো ক্লিয়ার সব। উনি কি এখনো কিউতে আছেন? আমাকে ফোন দিলেন 2 বার, একবার 5 মিনিট আগে, এখন আবার দিলেন, বলেন যে আছি আমি। আছেন উনি না? তাই বললেন। নরমালি এই লিস্টের মধ্যে আসে, সো দ্যাট অ্যাডমিন একটা বাটন থেকে ওটা প্রেস করলে কাজ হয়ে যায়, কিন্তু দেখতে পাচ্ছি না। Participants, chat, new share, pause share, annotate, remote control, more. পাসওয়ার্ডটা তো 78,000 না, ওইটাই তো না? হ্যাঁ, ওইটাই। তাই বলেন, উনি দিচ্ছেন, উনি আসতে পারেন। মানে ওনাকে কি দেখাচ্ছে? ইজ হি ইন ওয়েটিং রুম? না, আমাকে টেলিফোন করেছেন, আই ক্যান সি হিম, টেলিফোন করেছেন 2 বার, বলে যে আমি তো মিটিং কি হচ্ছে, আমি যে হ্যাঁ হচ্ছে, বলে যে আমি তো ঢুকতে পারছি না। আমি বললাম যে আপনি ইনিশিয়ালি একটু সমস্যা ছিল, আপনি আবার বন্ধ করে আবার ঢুকেন। আবার ঢুকছেন, আবার ফোন দিছে, বলে যে না পারতেছি না, বলতেছে যে মিটিং হোস্ট উইল লেট ইউ ইন। ও, তাহলে তো ওয়েটিং বোঝাচ্ছে। ওটা যদি বলে তাহলে ওয়েটিং বোঝাচ্ছে, কিন্তু ওয়েটিং এ আমি জি কাউকে দেখতে পাচ্ছি না এখন। ওইটাই, তাহলে সেটা টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে। মিটিং হতো এই না, আমি কিন্তু যখন নাকি প্রবলেমটা খেয়াল করলাম, বিকজ আমি যখন দেখলাম যে মিটিং রানিং নাই, আমি কিন্তু মিটিং এ ঢুকে গেছিলাম। ঢুকে যাওয়ার পর দেখলাম যে কেউ যখন ঢুকতেছে না, তার মানে নিশ্চয়ই কিছু একটা সমস্যা।
তারপরে কিন্তু আমি ওইটা থেকে বেরিয়ে নর্মালি ঢোকাতে আপনাদেরকে ওয়েটিং এ পাইলাম। ওয়েটিং গুলোতে কিন্তু আমি ওই পাস করাতে আপনারা ঢুকেছেন, কিন্তু এখন কিন্তু ওয়েটিং এ কাউকে দেখা যাচ্ছে না। তাহলে ওনার টেকনিক্যাল সমস্যা হইতে পারে। It is also happened to me. It said the host has another meeting. ওটা আগেরটা, এটা আপনি around 6 o'clock এ পেয়েছেন ওটা। রাইট, এটা আমিও পেয়েছি তখন। হ্যাঁ, তো এইটা আমি আসলে কিছু করতে পারলাম না, সরি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আগাই। তাহলে মাসজুমের এটার কিছু এখানে বা অন্যান্য যে পার্ট গুলো বলা হয়েছে সেগুলোর কিছু দেখি। মাসজুমেরটাই এখানে দেখানো হচ্ছে। হুয়া ইয়াকুলু, শেষ বর্ণে সুকুন দিয়ে হালকাতম করা দরকার, তাইলে ইয়াকুল, ঠিক আছে, ইয়াকুল। এখন ইয়াকুল এটা কিন্তু নিয়ম অনুযায়ী কি হচ্ছে, কফের পরে ওয়াতে সুকুন আছে, লামেও সুকুন আছে। তো আপনি তাজবিদে যদি এখন যান, এই ওয়া সুকুনটার কিন্তু কোনো এফেক্ট নাই, ঠিক আছে, এইটা এই জন্য ড্রপড, ইয়াকুল হয়ে গেল। হুমা হুমা ইয়াকুলানি, এটা হচ্ছে ইয়াকুলা। আজাদ ভাই ঢুকছেন? হুম ইয়াকুলুনা, ইয়াকুলু, নুনটা ড্রপ হয়ে গেল। তাহলে মাসজুম করার যে নিয়ম, সেই নিয়মটাই আমরা অ্যাপ্লাই করছি। অনলি এক্সেপশন ইজ, দুইটা সুকুন পাশাপাশি থাকলে ওইটা কিন্তু তাজবিদে আসলে কাজ করে না, তখন ওই উইক লেটারের যে সুকুন, লেটারটা সহই ড্রপ। এই হচ্ছে একটা এডিশনাল রুল ফর আজওয়াফ। তাহলে আমাদের এক্সাম্পল, আজওয়াফের এক্সাম্পল, ক্বালা ইয়াকুলু, কুল কাইলুন, ওয়াকুল কাওলান। আচ্ছা, বা ইয়াবিউ, বি, বাইউন, মাবিউন, বাইয়ান, নালা, ইয়ানালু, নাল, নাইলুন, মানিলুন, নালান। এইভাবে করে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো আমাদের এখানে ন্যারেট করার রুলের সাথে আপনি মেলাতে পারবেন। তাহলে আমরা ওই আমাদের লিস্ট থেকে দুইটা ক্যাটাগরি অফ এক্সেপশনাল সলভ যেগুলো আছে, মিসাল এবং আজওয়াব সম্পর্কে আজকে দেখলাম। একই স্ট্রাকচারে আমরা ইনশাআল্লাহ আগামী দিন নাকিস, তারপরে মাকরুন, মাফরুক, এগুলাও ইনশাআল্লাহ দেখে নিব। আচ্ছা, তো আজাদ ভাই কি ঢুকতে পারছিলেন শেষে নাকি না? না, এই যে এইমাত্র কথা বললাম, আবার আমি ফোন করে, পারেন না এখনো, শুধু বলে যে দেখাচ্ছে হোস্ট উইল লেট ইউ ইন সুন। অদ্ভুত, কারণ এখানে ওইটার মিনিংটা হলো ওনাকে ওয়েটিং রুমে রাখা আছে, অথচ আমি সেটা দেখতে পাচ্ছি না, যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পেয়েছিলাম, বাট নাও আই কান্ট সি ইট। এনিওয়ে, এক্সট্রিমলি সরি ফর হিম, আপনি একটু ওনাকে জানাই দিয়েন, এটা আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। না, আমি বলছি ওনাকে যে কাসিমউদ্দিন ভাই প্রায় 5-7 মিনিট ধরে চেষ্টা করতেছেন, বাট আমি তো খুঁজেই পেলাম না। এনিওয়ে, এটা আমি জেনে রাখার চেষ্টা করবো সো দ্যাট ফিউচারে এরকম হলে অ্যাড্রেস করা যায়। আচ্ছা, তাহলে আজকে আর কোনো যদি প্রশ্ন থেকে করেন, ইনশাআল্লাহ আমরা আজকে মোটামুটি যেটুকু আছে, এখন আমাদের কন্টেন্ট খুব বেশি বাকি নাই এই লেভেলে, সো আমরা একটু স্লো যাচ্ছি, এবং এগুলো প্র্যাকটিসের ব্যাপার আছে, সময় নিতে হবে। তো বলেন, আর কোনো ডিসকাশন থাকলে বলেন। অলরাইট, তাহলে আমরা যেহেতু নতুন আলোচনা করলাম, এটা একটু আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, সমস্যা হলে জানাবেন। আমরা আজকে এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।